শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ। প্রথমেই জানাবো মোবাইল না থাকায় কষ্টে আছেন ব্যারিস্টার সুমন। এরপর জানাবো নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, দ্রুতই রোডম্যাপ আসবে জানিয়েছেন ডক্টর ইউনূস। শেখ হাসিনার জন্য আরেকটা তাজমহল তৈরি করুন, ভারতকে বলেছেন রিজভী। সর্বশেষ জানাবো প্রধান উপদেষ্টার সঙ্গে ফারুকের বৈঠক সোমবার, যে বিষয়ে আলোচনা হবে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, বিস্তারিত থাকছে প্রতিবেদনে। কারাবন্দী সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন পুরোপুরি বদলে গেছেন। তিনি কারাগারে নিয়মিত নামাজ আদায় শুরু করেছেন। রোববার 17 নভেম্বর ব্যারিস্টার সুমনের দীর্ঘদিনের সহকর্মী ও চেম্বার পার্টনার আইনজীবী এম লিটন আহমেদ এসব তথ্য জানিয়েছেন। গত 15 নভেম্বর কারাগারে গিয়ে ব্যারিস্টার সুমনের সঙ্গে দেখা করে এসেছেন এই আইনজীবী। লিটন আহমেদ গণমাধ্যমকে বলেন, ব্যারিস্টার সুমনের জেল জীবনের সঙ্গী হিসেবে আছেন সাবেক খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মুখ্য সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান। এদের দুজনের সঙ্গে একই রুম শেয়ার করতে হয় ব্যারিস্টার সুমনকে। তিনি বলেন, ব্যারিস্টার সুমন কারাগারে ঘুম থেকে ওঠেন ফজরের আজানের আগে। তিনি এখন নিয়মিত 5 ওয়াক্ত নামাজও পড়েন। সাবেক এমপি হিসেবে জেলে ডিভিশন পেয়েছেন, তবে ব্যারিস্টার সুমন কষ্টে আছেন। তার সঙ্গে মোবাইল ফোন না থাকায় আগে সার্বক্ষণিক মোবাইলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে যেতেন, যা এখন একেবারেই বন্ধ। ব্যারিস্টার সুমন তার চেম্বার পার্টনারকে আরও বলেন, জেলবন্দি জীবন কষ্টের, কারণ ঠিক সন্ধ্যা নামার সময় কারা সেলে ঢুকে পড়তে হয়, খাবার খেয়ে নিতে হয়। এটা স্বাভাবিক জীবনে মানা কষ্টের। সারাদিন কি করেন ব্যারিস্টার সুমন, এমন প্রশ্নে তিনি বলেন, হাঁটাহাঁটি করেন, কখনো সকালে কখনো বিকেলে। তবে সেখানেও তাকে দেখলে অন্য কয়েদিরা সুমন ভাই ডাক শুরু করেন। এতে কখনো কখনো বিশৃঙ্খলা তৈরি হয়। এ কারণে সেলের বাইরে হাঁটতে কিছুটা বেগ পেতে হয় তাকে। বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন রাজধানীর মিরপুরে যুবদল নেতা ও বাঙালিয়ানা ভোজের সহকারী বাবুর্চি হৃদয় মিয়াকে হত্যা চেষ্টা মামলায় গত 21 অক্টোবর মধ্যরাতে মিরপুর 6 এলাকা থেকে ব্যারিস্টার সুমনকে গ্রেফতার করে পুলিশ। এই মামলায় 5 দিনের রিমান্ড শেষে গত 27 অক্টোবর তাকে কারাগারে পাঠানো হয়। মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই বাবুর্চি হৃদয় জুমার নামাজ আদায় করে মিরপুর 10 নম্বরের সমাবেশে যান। সেখানে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা চালায়। তারা ককটেল ও বোমা নিক্ষেপ করে এবং গুলি চালায়। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন হৃদয়। আহত হৃদয় হাবিগঞ্জের মাধবপুর উপজেলার 10 নম্বর হাতিয়াইন ইউনিয়ন যুবদলের সিনিয়র সহসভাপতি। এই ঘটনায় তিনি 23 সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় মামলা করেন। মামলার 3 নম্বর আসামি ব্যারিস্টার সুমন। নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছেন বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। দ্রুতই নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের 100 দিন উপলক্ষে রবিবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে নির্বাচন প্রসঙ্গে অধ্যাপক ইউনূস এসব কথা বলেন। তিনি বলেন, নির্বাচন কবে হবে এই প্রশ্ন আমাদের সবার মনেই আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। আপনারা লক্ষ্য করেছেন, নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ শুরু করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সাথে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যেও সরকার কাজ করছে। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার এই সরকারের অন্যতম অঙ্গীকার জানিয়ে তিনি নির্বাচন সংস্কার কমিশন সহ গঠিত সব সংস্কার কমিশনকে মতামত ও পরামর্শ দেওয়ার আহ্বান জানান। ডক্টর ইউনূস বলেন, নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধায় বলতে থাকুন, সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন, সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। প্রধান উপদেষ্টা বলেন, আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে সাংবৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে
খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে মন্তব্য করে ডক্টর ইউনূস বলেন, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলি কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে তা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐকমত্যের মাধ্যমে। তিনি আরও বলেন, ইতিমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐকমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় ভারত শোকাহত। তারা শেখ হাসিনার জন্য খুব কষ্ট পাচ্ছে। তারা ষড়যন্ত্র করছে তাকে আবার ক্ষমতায় বসানোর। শুধু শেখ হাসিনার জন্য তাদের মিডিয়া একটি স্বাধীন দেশ নিয়ে অপপ্রচার চালাচ্ছে। ভারতকে বলবো, শেখ হাসিনার প্রতি যদি এত মায়া তাহলে তার জন্য আরেকটা তাজমহল তৈরি করেন। রবিবার 17 নভেম্বর বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি কলেজ মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের চতুর্থ খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, বেগম খালেদা জিয়া জেল জুলুমকে মেনে নিয়ে দেশেই ছিলেন এবং আছেন, আর শেখ হাসিনা নেতাকর্মীদের রেখে ভারতে পালিয়ে গেছেন। এটাই হলো শেখ হাসিনা আর বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। তিনি বলেন, বিএনপি হচ্ছে আদর্শের দল, উৎপাদনের দল, মানুষের ক্ষুধা নিবারণের দল, আর আওয়ামী লীগ হচ্ছে লুটেরাদের দল, টাকা পাচারকারীদের দল, দুর্বৃত্তদের দল। বাংলাদেশ সোনালী ব্যাংক বেসিক ব্যাংকের টাকা লোপাট হয়ে গেছে। এসব শপথ শেখ হাসিনার অবদান। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি চোখ কান খোলা রাখুন, প্রতিদিনই ভয়ঙ্কর ষড়যন্ত্র হচ্ছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম রফিক ও রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক শামসুজ্জামান সামু। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে আগামীকাল সোমবার বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বৈঠকে প্রধান উপদেষ্টার সঙ্গে তার পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন ফারুকী। রবিবার 17 নভেম্বর দিনভর ফেসবুকে গুঞ্জন দেখা যাচ্ছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে বাদ পড়েছে নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী, কিন্তু কেউই এ সম্পর্কে কোনো সূত্র উল্লেখ করছেন না। এরই মধ্যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সন্ধ্যায় তার ভেরিফাইড ফেসবুক পেজে এ তথ্য জানালেন। শফিকুল আলম জানান, সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ও জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি তার নতুন ভূমিকা নিয়ে কথা বলবেন এবং আমাদের শিল্প ও সংস্কৃতিতে কীভাবে গতিশীলতা আনার পরিকল্পনা করছেন তা নিয়ে আলোচনা করবেন। ওই পোস্টের মোস্তফা সরোয়ার ফারুকী এবং তার স্ত্রী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে একটি সেলফি শেয়ার করেছেন। সেখানে তিনি দুজনের প্রশংসাও করেছেন। 10 নভেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। এরপর এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। উপদেষ্টা হিসেবে শপথ নেওয়ার পর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তার বিগত সময়ের ফেসবুক পোস্টে নতুন করে ভাইরাল হতে শুরু করে। ফারুকীকে আওয়ামী লীগ সরকারের দোসর দাবি করে অনেকে তার পদত্যাগ দাবি করেন।